কমফোর্ট জোন এমন একটা জায়গা যে জায়গাটা মানুষকে সবচেয়ে বেশি শান্তি দেয়, মানুষকে নিয়ে যায় নিজের স্বপ্নের থেকে অনেক দূরে। একটা সময় আমিও ভাবতাম যা কিছু আছে এটা নিয়েই বেঁচে থাকি, নতুন কিছু করার সাহস ছিল না। মানুষ কি বলবে এটা ভেবে, ব্যর্থ হলে কি হবে, নিজের ভিতরে অজানা আতঙ্ক। কিন্তু বিশ্বাস করেন সেই সময়টা আমার জন্য মোটেও সহজ ছিল না। মানসিক চাপ, অনিশ্চয়তা আর একাকিত্ব সব কিছু মিলিয়ে জীবনটাই থেমে গিয়েছিল। তারপর একদিন বুঝলাম যদি নিজের জীবন বদলাতে চাই তাহলে আগে নিজেকেই বদলাতে হবে। আর সেই পরিবর্তনের প্রথম ধাপই ছিল কমফোর্ট জোন থেকে বের হওয়া। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি সেই কঠিন সময় কিভাবে পার করেছি, কতটা ভয় ছিল, কতটা কষ্ট ছিল। কমফোর্ট জোন থেকে বের হয়ে আমার জীবনে কি কি পরিবর্তন এসেছে। আসলে কি কমফোর্ট জোন থেকে বের হওয়া সহজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজারো সংগ্রামের গল্প? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তোবা আজকের এই গল্পটাই আপনাদের জীবন বদলানোর সাহস হয়ে দাঁড়াবে। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আপনাদের ভাই এখন বেরিয়ে পড়লো প্রায় আজকে 11:30 বাজে বেরিয়ে পড়ছি। আর বাইরে দেখি কি হুন্ডার ভিতরে তেল নাই, কি করুম? পরে গিয়ে তেল বললাম, পুরা ফুল করে নিলাম। তো আগে ভরতাম 10 ইউরোর, আর এখন ভরতে হয় 12 ইউরো 50 সেন্ট। তো এই অবস্থা, তেলের দাম প্রচুর বাড়ছে। তো যাই হোক, শুরু করি কাজ। এখন অন্তরে একটা অর্ডারও পাই নাই। যাই আগে গিয়া একটু কফি টফি পান করি গা। আসল কথা কি জানেন, যে পান করুম এই কথাটা আছে না, এই কথাটা কিনলে কইলাম জানেন, অনেক ইন্ডিয়ান আছে এখানে। আমরা কথার সময় কই না যে আমরা কফি খেয়ে আহি বা পানি খেয়ে আহি, এটা স্বাভাবিক জিনিস না আঙ্গলিগা। তখন সামনে কইলে ওরা কয় তোরা কফিও খাস। আমি কই তখন লগে যে সময় কথা কই সেই সময় আমরা বলি যে পিকা রাতা হুঁ। আর বাংলায় যে সময় আমরা কথা বলি সেই সময় পান করা ঠিক আছে, কিন্তু আমার পান করা কয়জনে বলি? এই খাওয়াটাই তো আমরা সব কিছুতে ব্যবহার করি, তাই না? এই লিগে আমি পান করা বললাম। সিগনাল পড়ে গেছে ঠাস করে। কফি খাওয়া শেষে চলে আসছিলাম আমি আমার অফিসে। তো এইখান থেকে আমার আবার অর্ডার লাগছে একটা পোকে হাউস থেকে। তো যাই আগে পিক আপ করি। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি যে আসলে আমরা অনেক ভিডিও দেখা, অনেক দেখা মানে নিজেরে মোটিভেট করে ফেলাই, মোটিভেট করে নিজেরে ওরকম বানাইতে চাই। তো এইটার পিছনে আসলে সত্যটা কি, আমি যেটার প্রমাণ। তো প্রথম সত্য হইতেছে যে আমি একটা জিনিস কি, আমরা মনে করি যে কোনো কিছু পাইতে গেলে আপনার কমফোর্ট জোন থেকে বাইরে হইতে হয়। তো এই বিষয় নিয়ে আমি অনেক কি দেখছি যে ভালো কিছু পাইতে গেলে আপনার কমফোর্ট যে জোন আছে ওইটা থেকে বাইরে হইতে। আর কমফোর্ট জোনটা কি, যে আপনি যেই জায়গায় আছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, খুব ভালো আছেন, কোনো সমস্যা নাই, তো ওই জায়গার থেকে আপনার বেরোইতেইব। বেরোইয়া যে আপনার মন যেটা চায়, যেটা করলে হয়তো আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন, আপনার মনে কয় আর কি। আর আপনি রিসার্চ করেও দেখছেন যে এটা করলে হয়তো ভালো হইব, ভালো খারাপ মিলাইয়া, তো ওই দিকে আপনার নিজেরে ঠেলে দেওয়া। তো মানে এটি রিস্ক নেওয়া আর কি। তো রিস্কটা আমি নিয়েছিলাম। রিস্ক নিয়ে মানে কী বিপদে পড়ছি আর কি আমার লাভ হয়েছে এইটা আপনাদের কাছে শেয়ার করুম আজকে। তো আগে ফুডটা পিক আপ করে নেই। আসতো তারপর তো অপেক্ষা। প্রবলেমটা হয়েছে কি জানেন, আমি অনেক ভালো কাজ করতাম আগে পর্তুগালে। ভালো কাজ বলতেছে ভালো
মানে কোম্পানিতে। পর্তুগালে জানেন, সবাই জানেন যে পর্তুগালে এমনিও বেতন কম, কিন্তু ভালো কোম্পানিতে কাজ করার মানে কি আপনার সুযোগ সুবিধা ভালো আর কি। তো ওইখানে খাইতাম লইতাম, সকালে জিম করতাম, পরে সুন্দর পরিবেশ ছিল, গ্রাম্য পরিবেশ, ইউরোপের গ্রাম, খুবই একটা চমৎকার একটা জায়গা ছিল। সমস্যা কী ছিল জানেন, সবই ভালো ছিল, খাইলে ভালোই ছিলাম, কিন্তু আপনার টাকা ছিল কম, খুবই কম। মানে এই 800-900 টাকা বেতনে আপনার, আর ওইখানে সব কিছুর দামও বেশি, গ্রামে যেহেতু ওইখানে খাবার দাবারের দাম বেশি, তো বাসা ভাড়া দিয়া মাসে 50,000 টাকা টিকাইতে খুব কষ্ট হয়ে যেত, বুঝছেন। তো 4 বছর ওই জায়গায় থাকি। 4 বছর থাকার পরে এখন কি হইতেছে রে ভাই, পুলিশ দাঁড়ায় রয়েছে এখানে। ও, এটা একটা গির্জায় হয়তো বা কোনো অনুষ্ঠান হইতেছে, বুড়া বুড়ির বিয়ে হইতেছে হয়তো বা। যাই হোক, এদেশে বুড়া বুড়ির বিয়ে হয়, ইয়াং মানুষের খুব কমই বিয়ে হয়। তো টাকা দিয়া মানে আর কুলাইতে পারতেছিলাম না, যে টাকা এত কম। আপনার নিজে তো ভালোই আছি, শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে, কিন্তু টাকা একবারে কম। দাঁড়ান, ফুডটা ডেলিভারি দিয়া লই। কারে? ক্রিস্টিন। ওকে, 77 নাম্বার বাসা। Hola. Yeah. Thank you. Thank you, ma'am. Thank you. Ciao. Have a nice day. Have a good day. Thank you. হ্যাঁ, যেহেতু গুড ডে দিয়া লাইছে, দিনটা ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। আরেকটা তো 600 মিটার দূরে, দেখেন তো ওলা কাহিনী। ও ওই জায়গা থেকে আসা না ভাইয়া, সব কিছু পাইতেছিলাম, কিন্তু টাকার শান্তিটা পাইতেছিলাম না। যে টাকা তো দরকার লাইফে, বুঝছেন, টাকা অনেক দরকার ভাই জীবনে। বাচ্চা থাকতে, আপনি যদি বাচ্চা থাকতে চান দুনিয়ায়, আপনার টাকা অনেক দরকার ভাই। টাকা মানে এটার দরকার অপরিসীম। তো মানে এতটা ভালো ছিলাম, এতটা আরামে ছিলাম যে আপনারা চিন্তা করতে পারবেন না। যে ইউরোপের গ্রামে মানে নিজে, আমার তো এমনি টাকার সমস্যা ছিল না, যে কোনো কাছ থেকে আইন না খাইতে হইব, ধার করে খাইতে হইব, এরকম না। মানে আসে না যে কিছু মানুষের ক্যাশ ক্যাপিটাল থাকে, ওরকম ক্যাশ ক্যাপিটাল করতে পারি নাই আর কি। তো চিন্তা করলাম কি করা যায়। পরে দেশে গেলাম, দেশে প্রায় 6 মাস ছিলাম আমি। 6 মাস থাকার পরে আসলাম। আইসা পরে চিন্তা করলাম যে না, এখন কিছু একটা করা দরকার, বুঝছেন। তো আমি যেই জায়গায় চাকরি করতাম ওই জায়গায় আবার আমার নিচে কেলিকে, আমি ভাই আগেই বলছি যে আমার কাজের জন্য কেউ আমাকে কমপ্লেন করতে পারবো না। আমি কাজ সব জায়গায় ভালো করি, হার্ডওয়ার্ক, প্রচুর কাজ হার্ডওয়ার্ক করতে পারি। তো এরপরে আপনার ওইখানে আমি জয়েন করি, 6 মাসের মতো চাকরি করি। 6 মাস চাকরি করার পরে যে সময় আমার একটা কন্যা সন্তান হওয়ার পরে তো আমি চিন্তা করি যে এখন তো সময় আইছে, দাঁড়ান একটা মিনিট, আমি এই জায়গায় ফুডটা ডেলিভারি দিয়ে নিই। থ্যাংক ইউ ম্যাম। ওকে, তো আমার কন্যা সন্তান হওয়ার পরে আমি রিয়েলাইজ করলাম এত দিন যা করছি, নিজে থাকছি, খাইছি, অনেক আরাম করছি, তো এখন কিছু করা দরকার। পরে আমি চিন্তা করলাম যে না ভাই, অনেক হয়েছে, এখন আমার কিছু তো করা দরকার। আমি তখন কি করি,
আমি চিন্তা করি যে না, ওখানে আমার পার্মানেন্ট কন্ট্রাক্ট ছিল। পার্মানেন্ট কন্ট্রাক্ট বলতে সেই দেশ অনেক ভ্যালু পার্মানেন্ট কন্ট্রাক্টের, যে আপনার যত কিছু লিগেল আছে, আপনার চাইলেই কোম্পানি পারে বা করতে পারে না, অনেক মানে নিয়মকানুন আছে। পার্মানেন্ট কন্ট্রাক্টের অনেক ভ্যালু আছে এই দেশে, বাড়ি কেনার ক্ষেত্রে কোন, যে কোনো কিছু কেনার ক্ষেত্রে কোন। তো ওইখান থেকে আমি রিজাইন দিই। রিজাইন দেওয়ার পরে চিন্তা করি যে না, অন্য কিছু করুম। তো রিজাইন দিয়া ওইখান থেকে চলে আসি আমি লিসবনে। লিসবনে কোনো দিন আসি নাই জীবনে। আসছি লিসবনে এমনি ঘুরতে আসছি 2-1 দিনের জন্য এই 4 বছরে, গত 4 বছরে। কিন্তু কখনো যে থাকুম বা এখানে চলাফেরা, এখানে জায়গা চিনা, এগুলো আমার হইয়া ওঠে নাই, বুঝছেন কাহিনী। তো চলে আসলাম আবার অফিসে, এখানে প্যাক করি। হে ব্রো, এত ভালো একটা জায়গায় আমি ছিলাম, এত আরামে ছিলাম, এখানে আইসা তো আমার কিচ্ছু নেই। না আছে বাসা, না আছে মানুষ চেনা জানা, না আছে কিছু। একজন ফ্রেন্ড আসলে এখানে, ওই ফ্রেন্ডের সাহায্যে এখানে একটা বাসা ম্যানেজ হয় আর কি। বাসা বলতে হচ্ছে একটা সিট আর কি। তো এখানে থাকি, আর একটা হুন্ডা ভাড়া নিয়ে তারপরে টুকটাক করে ফুড ডেলিভারি করি। সে সময় আমার উবার আইডি, কোনো আইডি বাইডি ছিল না, শুধু একটা আইডি ছিল, এটা বোল্ডের আইডি। তো ওই বোল্ডের আইডি নিয়ে কাজকাম করতাম। সপ্তাহে মানে 200 টাকা করতে খুব কষ্ট হয়ে যেত। তো এই কাজ করতাম, কাজ করতে করতে একবারে মানে জ্বালাপালা করে আলাইতো জীবনটা, বুঝছেন। আর চিন্তা করতাম কে লেগে যে আমি আইলাম ভাই, এত কষ্ট। মানে কমফোর্ট জোন থেকে যদি আপনি বেরোন ভাই, এরপরে যে কি কষ্ট, মানে যে বেরোয় সেই বোঝে এত কষ্ট। মানে আমার জীবনটা, আমি মনে করতেছিলাম যে জীবন মানে সবচেয়ে বড় ভুলটাই করলাম, বিশাল কাহিনী। এত কষ্ট করার পরে তারপরে আস্তে আস্তে আমি আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ তুমি আমারে রহম করো, একটা রাস্তা বাই করে দাও, রাস্তা বাই করে দাও। তো কাহিনীটা এরকম হয়েছে যে মানুষ যে সময় আপনার ওই কমফোর্ট জোনে পড়ে যায় না। আর একটা আপনাদের কাহিনী কই, কাহিনী বলতে হইতেছে একটা মানে গল্প কই। গল্পটা হইতেছে এরকম যে এক ইঁদুর একটা মানে মাইটা হাড়ির ভিতরে অনেক চাল রাখা, চালের ভিতরে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওইখানে সে চাল খাইতে থাকে, খাইতে থাকে আর চিন্তা করে যে আমার তো এই জায়গায় সব কিছু আছে, তো এইখান থেকে তো বেরোইলে তো আমি তো না খেয়ে মারা যাবো, আবার কষ্ট করে খাইতে হইব, বুঝছেন না। তো ওই ইঁদুর কী করে, ওই দিয়ে খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে। যে সময় নাকি চাল শেষ হয়ে যায় আর চালটাও একদম তলানিতে পড়ে যায়, একবার নিচে জায়গা, সে সময় তো ইঁদুর আর বাইরে হইতে পারে না। তো ইঁদুর কী করে, ওইখানে না খেয়ে মারা যায়। যে কমফোর্ট জোনটা এরকম, যে কমফোর্ট জোনে যদি আপনি থাকেন তাহলে ওখানে আপনি কিছুই করতে পারবেন না। লাস্টে গিয়ে আপনার মানে আপনার জীবন একটা খারাপ সময় চলে আসবো। আমার সময় এই কাহিনীটা ঘটছে যে আমি তো মনে করছিলাম যে খুব আরামে আছি, একটা সময় এমন মনে হয়েছে যে এখন যদি আমি না বাইর হই তারপরে আমি আর বাইরে দিতে পারুম না, ঠিক আছে। মানে এখনও আমার অনেক বন্ধু বান্ধব ওখানে আছে, তো ওরা ওই কাজকাম করে, ওই জায়গায় কাজকাম করে, ওইখানে আছে, ওইখান থেকে বেরোতে পারে না। কেলিয়া মনে করে যে আপনার টাকা, আপনার মাস শেষে টাকা আইতেছে 800-900 ইউরো বা 1000 ইউরো আসতেছে, বুঝছেন না। যে কাজ করতেছে, মজায় আছে, কোনো সমস্যা নাই, কাজে যায় 8 ঘন্টা কাম করে আইসা পড়ে। আর আমরা এখানে আমি 14 ঘন্টা 15 ঘন্টা সময় দিই, বুঝছেন। এই তো নিজের কাজ আর হইতেছে পরের কাজের ভিতরে তফাৎ। আমি নিজের কাজ করি। ওইখান থেকে আসার পরে এখন আমার মনে হইতেছে যে আজকে 1-1.5 বছর পরে যে আমি ওই সময় যে আমি ডিসিশনটা নিয়েছিলাম সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল। তো প্রথমে অবস্থায় আমার অনেক কষ্ট হয়েছে অবশ্য, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলা ওই আগের জায়গা থেকে এখন আমি খুব ভালো আছি। তো এইটাই মানে বলার চেষ্টা করতেছি যে আল্লাহ তাআলা যে আপনার জন্য পুরো পরিকল্পনা করে রাখছে না, এই পরিকল্পনা অতুলনীয়। তো এই কারণেই বলতেছি, যদি আপনার কোনো প্ল্যান থেকে থাকে, আপনি করতে পারবেন এরকম কিছু, আপনার প্ল্যান থেকে থাকে, আর আপনি যদি কমফোর্ট জোনে থেকে থাকেন তাহলে ওই জায়গা থেকে বেরোইয়া ওই আপনার মন যে চাইতেছে রিস্ক নিতে, ওই রিস্কটা আপনি নেন, তাহলে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি সফল হইতে পারবেন। তো
তো এই হলো অবস্থা। তো আমার লাইফের ভিতরে এরকম একটা কাহিনী ঘটছে। তো সফল এখনও হই নাই, তারপর আলহামদুলিল্লাহ আগের থেকে আমি ভালো আছি, বুঝছেন। সফল হব ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহর উপরে বড় ভরসা আছে, আপনারা আল্লাহর উপরে ভরসা করবেন, ইনশাআল্লাহ আপনারাও সফল হইতে পারবেন, কিছু টাকা বেশি আর্ন করতে পারবেন। আগে যে মাসে যে আমি যা ইনকাম করতাম ওই টাকার কথা এখন যদি চিন্তা করি যে ওই টাকা যদি হয়তো আমি কীভাবে চলতাম, এখন অবাক লাগে যে ওই টাকাতে আমি কীভাবে চলতাম, বুঝছেন। এই হলো অবস্থা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।